এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি রে, বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমকানোতে পাত্তা দিল না রুমু। অভ্যস্ত মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে। শোনেন উজ্জ্বল, আমাকে ঘুরতে নিয়ে যাবেন। কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না। রাশেদ ভাইয়ের আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ারে উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলে। কথাটা মন্দ বলেনি, তবে যাই হোক আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবি? চলেন ফুচকা খাইতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে এই ভয়ে দম আটকে আসে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি। ব্যাপারটা মজা না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তা ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপাগ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকে পরখ করছে। রুমু দুটো একটি ফুচকা পুড়ে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েলি খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেলো। দাঁত কিরমিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই দুপুরে খাবার শেষে ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুলে একটা আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি? তোর কি আর আক্কেল হবে না? আমি দুপুরের ঔষধ রাতে খাবো। ঔষধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচা যান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে আমাকে বলল ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করেছি। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব? ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলো, আপনি অবশ্যই আনবেন। অবশ্যই আনবো মানে? উজ্জ্বল টাকাটা যেহেতু আমার, আমি যে পথেই খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকায় কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দেবে? আমি সিয়ামের সাথে কথা বলেছি, একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করছি। বেশ, যা ভালো হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন। আমিও তো তাই বললাম। তোর শ্বশুরকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি, কিন্তু রেস্টুরেন্টের জমিটা। তোর শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকাল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ চাসমুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা একটা কথা ছিল। বলো। বাজারের যে খালি জমিটা পড়ে আছে ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তার চিলে সুরে বলল, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না? আব্বা আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগবে? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেব না। টাকার জোগাড় আমি করব, আমার শুধু জমিটা চাই। শোনো উজ্জ্বল, আর লোক হাসিও না। যা পারবি না তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এত সহজ? আমি তোর এসবে নেই। আমি জমিও দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শাসমুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ় চিত্তে এখনো দাঁড়িয়ে। আব্বা আমি ভুল বলেছি। পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছি তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে? শাসমুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একমাত্র ছেলে তার।
কে আমার ছেলে? আমার ছেলে হলে ও এইসব কথা বলতে পারতো? রাগের মাথায় এসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দেব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা ওড়াচ্ছে, তখন? উজ্জ্বল হেসে ফেলল। আব্বা, আমি জমি লিখে দিতে বলিনি। আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুরের মুখোমুখি দাঁড়িয়ে এবং সুধায়, পারতেই হবে আব্বা, লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দেব সৈয়দ উজ্জ্বল আনিস কি কি করতে পারে। এত বড় বড় কথা বলছিস না, আমি দেখব কি করতে পারিস। ইনশাল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুল্লাহর পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে। রুমু তার বাবার কাছ থেকে চেকটা এনে দিয়েছে। এই চেক নিয়েও উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শোনে? ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা হারলো। রৌদ্র তাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলের। রেস্টুরেন্টের দেওয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সব কিছু হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর 2টি নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটি রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি। এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচণ্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালের ঘাম মুছে রুমুকে বলে, রুমুরে জেদ দেখিয়ে সব করছি, আমি পারবো তো? আরে চিন্তা কিসের? পারবেন মানে পারবেন, বুঝলে? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট, বালু, সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথা কাজ করছে না। এরপর তো আরো খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বা কি বলেছে মনে নেই? টাকা নিতে এতই যখন গায়ে লাগে তখন ধার নেবেন। ধারের টাকা তো শোধ দিতেই হয়, তাহলে আর আপনার গায়ে লাগবে না। তোর ভাইজান লে জনসম্মুখে রটিয়ে বেড়াবে। শ্বশুরের টাকায় রেস্টুরেন্ট দিয়েছি। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়রা বাসা বেঁধেছে। শিয়াম 2 গ্লাস লেবু শরবত নিয়ে এগিয়ে এলো। রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। এতটা চিন্তা করছিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়। আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসবি কিন্তু। রুমু ভ্রু কুচকায় শিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? আজ সুরাইয়ার জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরো কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন, দেশে নাকি রাশেদ ভাইপারের আতঙ্ক দেখা দিছে। রাসেল ভাইপার? কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিকটাই শুনছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। ক্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হলে নিল। কতদিন পর দাওয়াত যাচ্ছে, মেয়েটা সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা।
উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর, ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খিচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার কি দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি, মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়, তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? আহ, লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? ইয়ে মানে কেউ না। নিচে যা। যাবো না, আপনাদের সাথে আড্ডা দিব। ছেলেদের আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজের গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমায় উদ্ধার করেছেন, এখন এখান থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলছিলাম। বাজে কথা? কি বাজে কথা ছিল? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না, কি বাজে কথা বলছিলেন? আমরা ছেলেরা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো, উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল সিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা কি বাজে কথা বলছিলেন? আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই, সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাবা, বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন? উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এইসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যা বলল। সিয়াম কথা পাল্টাতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল। কপালে চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডায় চলল অনেকটা সময়। চাঁদটা যখন মাথার উপর তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল উজ্জ্বল। তুই হकीकत খাব তু, দরিয়া তু হি প্যাস তু, তু হি দিল কি বেকরারি, তু সুকून तू सुकून। जाऊं मैं अब जब जिस जगह, पाऊं मैं तुझको उस जगह, साथ हो के ना हो तू है रूबरू रूबरू। तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा। तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा। রুমু ফোন নিয়ে ভিডিও কল করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব, শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে দিবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দিব। পড়া টেবিলে টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আর সকাল থেকেই উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে, ফোন নিয়ে নিয়েছে। আর আয়ত্তে সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে, রুমু অতি আফসোস সুরে শুধায়, জানেন আগে বলতাম পড়াশোনা থেকে বেঁচে বিয়ে করব, এখন দেখি বিয়ে করে উল্টা ফেসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও আমাকে দেয় নাই। চুপচাপ পড়। কি পড়বো? কি সব লজিক, গেট, বিয়ের গেট, আইসিটিতে এসব কি ফাও জিনিস দিয়ে ভরা। লাঠির বাড়ি খাওয়ার আগে পড়।
উজ্জ্বল ভাই লজিক গেট, নোর গেট, সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকা বাঁকা হয়ে জুড়ে যাচ্ছে। এই তোর মাথায় এসব আজে বাজে কথা আসে কি করে? আরে দেখেন না। রুমু, মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন। সারাদিন পর এই ছাড়া উজ্জ্বলের ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলি ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছে জাগে শুধু স্বামীর সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখে চেঁচিয়ে ডাকলো উজ্জ্বলকে। উজ্জ্বল, এই অঙ্কটা পারি না। দেখি খাতা দে। রুমু খাতা এগিয়ে দিল। উজ্জ্বল খাতা এক পলক তাকিয়ে রুমুর পানে আর এক পলক তাকালো। খাতার অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জানু, দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো ব্যাটাটাকে পটিয়ে ফেলেছি। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতেও উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দিল। রুমু হতবুদ্ধ হারিয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামল না। খাতা দিয়েই রুমুকে আরো 3-4টে প্রহার করল। উজ্জ্বল দাঁত কিরমিরিয়ে বলে, আদর লাগবে আর? এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরেও যদি পড়তে হেলামি করিস তবে ডাবল আদর দিয়ে দেব। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শুধু ভালো না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বল পাশাপাশি। চারিদিকে ভিড়, সবার সাথেই অভিভাবক এসেছে। বোর্ড পরীক্ষার সময় ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীদের তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসলো সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝে রুমুর আবদার করে পড়ল, উজ্জ্বল চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আম্মা তোর জন্য রান্না সেরে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরির চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ব্রুকুচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। এই রুমু, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন। আচ্ছা দেখা যাবে। তোকে কয়েকটা এমসিকিউ জিজ্ঞেস করছি, উত্তর দিবি। দেখি কি দাগিয়ে এসেছিস। আরে করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিতা গল্পের কথক কে? কল্যাণী। কি? কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছি? তো কি? মাসি পিসি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামাশা করছিস? এসব কি দিয়েছিস? মাসি পিসি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট। ও হ্যাঁ, তাই তো, দেখলেন, ভুল করে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা জাগছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলি। যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। এখন তো আমি বিবাহিত, নো টেনশন টু ফুর্তি। উজ্জ্বল দাঁত খিচে তাকিয়ে রইল রুমুর পানে। অপরদিকে রুমুর এসবে পাত্তা নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ, তাতে তার কি, যা হবার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আরেকদিকে গন্ডগোল পাকিয়েছে, উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রুমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে। রেস্টুরেন্টের কাজ চলছে কিনা টিভি দেখতে দেখতে রুমু হাড্ডি মুখে ধরে বসে আছে। হঠাৎ মাথায় থাবা পড়তে ভয় পেয়ে যায়। ঘুরে তাকাতে দেখতে পেল রাগি রাগি চোখ করে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে। সেটাকে দেখে রুমুর আত্মার বাণী শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছেন ব্যাপারটা? তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইল, সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি মানে? রাগের তুই দেখলি কি? তুই জানতি না আমার এসব পছন্দ না?
আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রুমু, ভিডিওটা ডিলিট কর। করব না। এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব না। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল। তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনছেন তাদের বাক্যলাপ। নার্গিস নিজেও ছেলের গানটা শুনেছেন, তাকে রুমুই দেখিয়েছে। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জাগছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে এসব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল, এই ভিডিও ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবে তুমিও আছো? না, রুমু তো আমাকে ভিডিওটা একটু আগেই দেখালো। তোর না গান পছন্দ, তুই গিয়েছিস, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। যেভাবে এসেছিল সেভাবেই রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল ঘোমরা মুখে করে বসে আছে। রুমু বই হাত নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, কিন্তু উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরে রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছি। কোথা থেকে পড়বো? আম গাছ নাকি জাম গাছ? ফাইজলামো না করে পড়তে বসো। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠে বসবো? কোলেই নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে 1টা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুমটুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময় পড়ুন। রুমু উজ্জ্বলের কথা পাত্তা দিল না। বইটা বন্ধ করে উঠে বসলো উজ্জ্বলের কোলে। পড়াচ রুমু আদর আদর ভাবের কথা বেশ ভালো করেই জানা আছে। উজ্জ্বলের যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সর সামনে থেকে। সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস, তাই না রুমু? এসব ছলছতা করে লাভ নেই। উজ্জ্বল তোর কথাই গলবে না। রুমু ঠোঁট পাকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এটা তোর ঘুমানোর জায়গা? ইস, ঢং নাটক করছে। ঠিকই তো টেনে টেনে বুকে জড়ান, এখন ভাবটা করছে এমন যেন। উজ্জ্বল রুমুকে না ধরেই উঠে দাঁড়ালো। অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা জড়িয়ে কোমরে পা গুঁজে নিজেকে রক্ষা করল। রুমু কান্নার সুরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছুঁড়ে ফেললো বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রুমুর কাছে। কন্ট্রোলে ছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বল, আমি ঘুমাবো। শুভ রাত। আমি কাইত। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকারে কক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢোক গেলে উজ্জ্বলকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল পাথা মানে না। রুমুর গলায় মুখ ডুবে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারালে মনে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বুঁদ হয়ে থাকা দুটি সত্তা তখন শীতকার ধ্বনিতে মেতে। মাঝরাতে থেকে থেকে কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসলো। পরপর ঊর্ধ্বশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চাইল। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রুমু নিজেও উঠে ঘেঁষে বসলো উজ্জ্বলের বুকে। রুমু, গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না। এমনিতেই আব্বার অনেক কাজে বিরোধিতা করেছি। আপনার নিজের সুখের জন্য গানটা আবার ধরুন। আমি তো বলছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মাঝে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গলার প্রশংসা কত হাজার হাজার মানুষ করেছে? ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বুঁদ হলো। রুমু শক্ত হাতে জড়িয়ে ধরল উজ্জ্বলকে।
সময়রা চোখের পলকে ছোটাছুটি করলেও রুমুর কাছে মনে হচ্ছে এই 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড মিনিটের সমতুল্য, প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটছে। টানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসেছে আজ। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রুমুর খুশি দেখে এই ছুটিতে কত কি করবে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি, তার উজ্জ্বলের সাথে চলে এসেছে তাদের রেস্টুরেন্টে বিল্ডিংয়ের কাজ অনেকটা শেষ, রং করাও হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্টে নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন সব ঝামেলায় উজ্জ্বল কাটিয়ে উঠেছে, কিন্তু সব কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে, এছাড়াও বোন দুলা ভাই কম করেনি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভয়ে উজ্জ্বলকে সাহায্য করতে না পারলেও একটা সময় এসে ঠিকই তিনি তার এত বছরে জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক দিয়ে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেও সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছে অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথাও বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উদ্যোগে খোঁজ নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশে থাকা বন্ধুর সহিত কথা বলেছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এক কোনায় বসে রুমু গরম গরম সিঙ্গারা মুখে পুড়ে তাকালো শিয়ামের পানে। সিয়াম ভাই, ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন? দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না। নজর দিচ্ছিস নাকি? আরে না। উজ্জ্বল জানলে তোকে মাটিতে গেড়ে দিবি। তোর জন্য এত সব, আর তুই যদি বাইরে নজর ঘোরাস তবে কিন্তু। তবে মানে আমি কি অন্য কোনো ইন্টেনশনে কথাটা বলেছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি ছি সিয়াম ভাই, এভাবে আপনি বলতে পারেন না। উজ্জ্বল এগিয়ে এসে বসলো শিয়াম এবং রুমুর মুখোমুখি। ছেলেটা চাহনিতে বোঝা যাচ্ছে সে কোন সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রুমু কৌতূহল চোখে শুধায়। কি? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যথাসময়ে টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো কাজ আর থেমে থাকবে না, তাই না? একদম তাই। এবার অন্তত বাকি কাজ করা যাবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম, তুই বাড়ি চলে যা, আজ আর কাজ নেই। রাতে একবার দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে শিয়াম বিদায় জানালো। রুমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা একবার দেখলো। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরটা কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাওয়াবেন আমায়? চুমু খাওয়াবো। দূর, প্রতিদিন খাই, অন্য কিছু বলেন। থাপ্পড় খাবি? মেজাজ খারাপ করছেন কেন? আমি সিরিয়াস। বাড়ি চল, কি খাওয়াবো বাড়ি গিয়ে বলছি। রুমু ঠোঁট বাঁকালো। কাঁচা রঙের গন্ধে আচমকা তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতে উজ্জ্বলকে তাড়া দিল। রুমু খেয়াল করেছে উজ্জ্বলের হাবভাব বেশ অনেকটা পাল্টে গেছে। এই যে তার এতদিনের শক্তপোক্ত শাসন ভাব, এখন এসব কিছুই নেই। এ যেন আগের বেহায়া বেশরম উজ্জ্বল। এই যে ঘুমে কুপকাত রুমু, উজ্জ্বলের কি উচিত ছিল না তাকে ঘুমোতে দেওয়া? কিন্তু উজ্জ্বল তো তা করেনি। সেই জেদ ধরে রুমুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রুমু ঘুমের মাঝেও বেশ কয়েকবার উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়েছে, অথচ উজ্জ্বল যেন পাথর মানব, নড়ে না চড়ে না। উজ্জ্বল, এই উজ্জ্বল, ছাড়েন। উফ, আল্লাহর ওয়াস্তে ছাড়েন। এত পুতু এতদিন কোথায় ছিল? চুপ থাক, ঘুমাতে দে। কে কাকে ঘুমাতে দিচ্ছে না? তোর হাজবেন্ড কতটা পরিশ্রমী তুই জানিস না? মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে। একদম চুল তুলে ন্যাড়া করে দিব। দে, সমস্যা নাই। ঘুমের ঘরে তর্ক বিতর্ক হলো তাদের। এর মাঝে আবার ঘুমিয়ে পড়লো তারা। এক ঘুমে রাত বেজে গেল 9টা। উজ্জ্বল ঘুম থেকে উঠেই মাথায় হাত দিয়ে বসে আছে। আজ কত কাজ বাকি আছে, অথচ সে ঘুমিয়েছিল। এই যে উজ্জ্বল এতক্ষণ বেঘরে ঘুমিয়েছে, এর পেছনে দোষটা কার? নিশ্চয়ই রুমু হাত মুখ ধুয়ে কক্ষে ফিরতেই উজ্জ্বল বলে, গায়ে কি ঘুমের ওষুধ মেখে রাখিস? মানে তোর কারণে এতক্ষণ ঘুমালাম। আমার কতটা লস হয়েছে জানিস? এটা আমার দোষ কি? তোকে জড়িয়ে রেখেছি বলেই ঘুমের ওষুধ নাকে যেন সুরসুরি দিয়েছে। আমি বলেছিলাম আমাকে ধরে থাকতে। উজ্জ্বল ভ্রু নাচালো। রুমুকে হ্যাচকা টেনে বিছানায় ফেলে তার উপর ভর চড়ে দিল।
তুই বললে তোকে ধরে রাখবো এই চিন্তা ভাবনা আসে কেমনে? তুই আমার ডার্লিং না, কলিজা না, ময়না না, চুমু বউ না? বাতাস অন্যদিকে বইছে কেন? আর আমার চুমু বউ ডিউটিতে ফিরেছে। এখন শুধু তার কাজ আমাকে ভালোবাসা। পরীক্ষা শেষ, আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান। যাবি? যাব, বলুন কোথায়? চল, তো রাশেদ ভাইপারের সাথে দেখা করে আসি। মজা নিচ্ছেন? আমাকে ছাড়ুন। আজ কিন্তু আপনাকে গান গাইতেই হবে। অসম্ভব। উজ্জ্বল, আমায় কিন্তু কথা দিয়েছিলেন আপনাকে গান গাইতেই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমু উজ্জ্বল ছাদে এলো। আজকের আকাশে তারায় ভরা, থাকলেও চাঁদের দেখা নেই। দুজনে ছাদের কোনায় বসে নিজেদের গাল গল্পে মেতে আছে। এর মাঝে উজ্জ্বল খালি গলায় গান ধরলো। আজ নেই কোনো গিটারের সুর। রুমু ভিডিও করলো, এই ভিডিওটা সে পোস্ট করবে। যেহেতু অনেকটা সময় তারা ঘুমিয়েছে, মাঝরাতেও তাদের ঘুমের রেশ নেই। উজ্জ্বলের কোলে মাথা রেখে শুয়ে রুমু। মস্ত বড় আকাশটা আজ তার ছাউনি। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ হট্টগোলের শব্দে দুজনের সচেতন হয়ে কান খাড়া করে শুনতে পেল রাশেদের গলা, এবং কে যেন কিছু একটা ভাঙছে। রুমু ভয় পেয়ে যায়। তার জানা মতে বাবা আজ বাড়িতে নেই। তবে কি সেই সুযোগটাই নিল রাশেদ? তবে রাশেদ ঝামেলা করছেই বা কি নিয়ে? উজ্জ্বল, আমার ভয় লাগছে। রাশেদ ভাই কার সাথে এতটা ঝামেলা করছে? চাচির গলাও তো শোনা যাচ্ছে। মা ছেলে ঝামেলা লাগলো নাকি? বুঝতে পারছি না উজ্জ্বল, আমার ভয় করছে। আরে ভয় পাই না, আমি বরং দেখে আসি। তুই ছাদে একা থাকতে পারবি না? পারবো। উজ্জ্বল গাছ বেয়ে রুমুদের ছাদে গেল। এরপর ছাদ থেকে সুপারি গাছ বেয়ে নেমে গেল নিচে। রাশেদের রুমের জানলায় একটু ফাঁক ছিল, বিদায় সে দেখতে পেল আসল ঘটনা। আনিকাকে বেল্ট দিয়ে দেদারদ মারছে রাশেদ। তবে কি নিয়ে তাদের ঝগড়া বুঝে উঠতে পারছে না কিছুতে। উজ্জ্বলের দম বন্ধ হয়ে এলো। একটা মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? সবচেয়ে বড় পাষাণ তো রাবেয়া, যিনি কিনা ছেলের অন্যায় মুখ বুঝে সহ্য করছেন, আনন্দ লুটছেন। উজ্জ্বল যখনই চেঁচিয়ে রাশেদকে ডাকতে যাবে, তখনই রাশেদ কাঁচের একটি ওষুধের শিশির ছুঁড়ে দিল আনিকার মাথায়। মুহূর্তে মেয়েটার মাথা ফেটে গলগলিয়ে রক্ত চলছে। এই দৃশ্য উজ্জ্বলকে হিংস করে তুলে চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল রুমুকেও নিশ্চয়ই এইভাবে মারা হয়েছিল। উজ্জ্বলের চিৎকার চেঁচামেচিতে এলাকায় সকলে জড়ো হয় বাড়ির উঠোনে। আনিকা মাথা চেপে দাঁড়িয়ে আছে। রুমু দ্রুত আনিকার ফাটা মাথা ওড়নায় চেপে ধরল। আনিকাকে ধরে রিক্সা নিয়ে উজ্জ্বল এবং রুমু চলে গেল হাসপাতালে। সবাইকে উঠোনে দেখে রাশেদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। দেদারসে গালাগাল দিয়ে সবাইকে বের করে গেট বন্ধ করল সে। রুমু চোখে চোখ রাখতে ভীষণ লজ্জায় পড়ল আনিকা। যে মেয়েটাকে সে জমের মুখে ফেলেছিল, সেই মেয়েটা আজ তাকে নিয়ে ছোটাছুটি করছে। আনিকা নিজের ভুলের অনুশোচনায় ভুগে, কিন্তু রুমু কি তাকে আদৌ ক্ষমা করবে? রুমুর গায়ে জামাটার রক্তে ছড়াছড়ি, ওড়না ভিজে গেছে রক্তে। উজ্জ্বলের মুখখানি পাংশুটে বর্ণ ধারণ করছে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল প্রচণ্ড রেগে আছে। তার চোখে চোখ রাখলে আঁতকে ওঠে রুমু। আনিকার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। টুকটাক ওষুধপত্র কেনা শেষে বাড়ি ফিরতে ফিরতে তাদেরকে সময় লাগলো রাত 4টা। উজ্জ্বল বাইরে দাঁড়িয়ে রিক্সা খুঁজে, কিন্তু এই রাতে রিক্সা কি সহজে পাওয়া যায়? আনিকার শরীর ভেঙে আসে, তাই তাকে বসানো হলো টং দোকানের একটি বেঞ্চিতে। রুমু আনিকাকে রেখে এগিয়ে এলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, আপনি ঠিক আছেন? না, একদম ঠিক নেই। বাড়ি চল। কি হয়েছে? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। অনেকক্ষণ পর একটি রিক্সা পেল, বাড়ি পৌঁছতে সক্ষম হয়। আনিকাকে রুমু নিয়ে এলো উজ্জ্বলের বাড়ি। সে কিছুতেই চায় না রাশেদের কাছে এই মুহূর্তে আনিকা ফিরে যাক। বাড়ি ফিরেই উজ্জ্বল শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রুমু জামা কাপড় পাল্টে ফিরল উজ্জ্বলের কাছে। আপনি রেগে আছেন কেন? একটু কাছে আয়, কথা আছে। রুমু ভ্রু কুঁচকালো। এই তো, সে কাছে আর কতটা কাছে আসবে? উজ্জ্বল মেজাজ দেখে রুমুকে কাছে টেনে জড়িয়ে ধরল। রুমু অবাক হলো না, চুপচাপ মুখ বুঝে রইল সে। তোকেও কি এইভাবে আঘাত করেছিল? জানোয়ারটাকে কি করি বলতো? রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আব্বা আসুক, ওর একটা উচিত শিক্ষা হবে। শিক্ষা? জানোয়ারটার শিক্ষা হবে বলে মনে হয় না। রুমু প্রত্যুত্তর করে না। তার শরীর কাঁপছে, চোখের সামনে ভেসে উঠছে সেদিনের দৃশ্য। রাশেদ কিভাবে মেরেছিল তাকে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে তা ভেবে কুল পায় না রুমু।
রুমু, আমি ওই বাড়িতে যাব না, কিছুতেই যাব না। এমন বিশ্রী জীবনে আর কতকাল থাকবো? যত দিন যাচ্ছে রাশেদ সীমা পেরিয়ে যাচ্ছে। জানিস রুমু, রাতে মেয়ের সাথে কথা বলে, আমি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত তোলে। এই তো গত রাতেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল আনিকা। ভাইয়ের অধঃপতনের কথা শুনে প্রত্যুত্তর করতে পারেনি রুমু। যে নিজের মায়ের পেটের বোনকেই ছাড় দেয় না, পরের মেয়েকে কতটা ছাড় দিচ্ছে তা নিশ্চয়ই বলতে হবে না। যে মেয়েটা গত রাতে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল, সেই মেয়েটাই এখন শ্বশুর বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে। সৈয়দ ইসমাইলকে সব কথা জানিয়েছিল উজ্জ্বল। তিনি ভোরে বাড়িতে এসে উপস্থিত হয়। এইসব নিয়ে রাশেদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। সব যখন সহ্যের সীমানায় পেরিয়ে যাচ্ছিল, তখনই রাশেদের গালে চড় বসালেন তিনি। এই ছেলেকে মারলে কি দমে? উল্টা ইসলামের দিকে তেড়ে আসলো। বাড়ির বউ বাইরে থাকবে, ব্যাপারটা ইসমাইলের নিখর সমীচীন হয়। সকাল 10টায় তিনি উপস্থিত হন উজ্জ্বলদের বাড়িতে। বেশ অনেক বছর পর ভাইয়ের ঘরে এসে কি বলবে কি করবে ঠিক বুঝে উঠতে পারলেন না। তার বিব্রত ভাবটা উজ্জ্বল ঠিকই ধরতে পারল। ছেলেটা টিপ্পনি কেটে বলে, চাচা যান, ইতস্তত বোধ করছেন কেন? মনে রাখবেন, আপনি কিন্তু আপনার ভাইয়ের বাসায় নয়, বেয়াইর বাসায় এসেছেন। বেয়াই? চোখাচোখি হলো দুই ভাইয়ের। অন্যরকম অনুভূতিতে চুপসে গেল তারা। নার্গিস আজ ভীষণ খুশি। কি করবেন না করবেন তিনি ভেবে পান না। কত বছর পর রুমুর বাবা এসেছে। তিনি চটজলদি রান্নার কাজে লেগে গেলেন। সেই সাথে রুমুও টুকটাক সাহায্য করছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে আনিকাকে নিয়ে ফিরে গেলেন তিনি। দিন শেষে আবার ব্যস্ততা ঘিরে রেখে দিন যায়। বেশ অনেকটা দিন কেটে গেল। রাশেদ আর আনিকার সম্পর্ক এখনও ঠিক হলো না। ইদানিং রাশেদ নেশা করে বাড়ি ফিরে। রাশেদের মা এখন আর প্রতিবাদ করেও লাভ হয় না। যে ছেলে ভোগে গেছে সেই ছেলেকে যত যাই বলুক আর কি পোষ মানে। রাশেদের প্রত্যেকটা কাজে কথায় সাফাই গাইতেন রাবেয়া। ভুলকে ভুল তিনি কখনোই বলতেন না। রাশেদ যা করছে তাই সঠিক, এরূপ মনোভাবেই ইদানিং কাল হয়ে দাঁড়িয়েছিল তার। এতদিনে জল্পনা কল্পনায় রূপ দিয়ে অবশেষে উজ্জ্বলের সেই দিন এসেই গেল। আজ উজ্জ্বলের নতুন রেস্টুরেন্টের উদ্বোধন কাজ সম্পূর্ণ হয়েছে। তাদের হাতে যতটা সময় ছিল, উজ্জ্বলের বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ রুমু আর তারা পুরো দস্তর অফলাইন অনলাইন প্রসারণ চালিয়েছে। উজ্জ্বলের এখন নিজস্ব একটা পরিচয় গড়ে উঠেছে। অপরদিকে অনলাইনে উজ্জ্বলের বেশ অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা সকলেই উজ্জ্বলের গানের ভক্ত। যদিও উজ্জ্বল শুধু গান গায় আর বাকি সব রুমুর দায়িত্ব। অনলাইনে এসবে উজ্জ্বলের খুব বেশি ধ্যান ধারণা নেই। মানুষের ভিড়েও উজ্জ্বল হতবম্ব কিং কর্তব্য বিমুখ। সেটা এতটাও আশা করেনি এত মানুষ আসবে। এক দেখায় সবার কাছে রেস্টুরেন্টটা ইউনিক লেগেছে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা জুৎসই। খাওয়া দাওয়ার মান বেশ ভালো সাড়া পাচ্ছে উজ্জ্বল। সকালে উদ্বোধনের সময়টা রুমু, নার্গিস, সৈয়দ শামসুল, সৈয়দ ইসলামাইল এসেছিলেন। সবাই বাড়ি ফিরে গেলেও থেকে গেল রুমু। ব্যস্ততম একটি দিন পেরিয়ে সন্ধ্যা নামল। সৈয়দ শামসুল তার বাড়ি কাজে ফিরছিলেন। হঠাৎ রাস্তার ধারে থমকে দাঁড়ালেন তিনি। ঝলমলে আলোয় সুসজ্জিত একটি ভবন, আশেপাশে মানুষের ঢল, বোঝাই যাচ্ছে ব্যস্তময় স্থান। এই তো এই স্থানটায় অকর্মা উজ্জ্বলের কর্মের স্থান। তার চোখ ভিজে উঠল। একটা ছেলেটা কম খাটকোট্টা হয়ে এত দূর আসেনি। কিন্তু সব বুঝেও তবু সৈয়দ শামসুলের রাগ কমল না, সহানুভূতি জাগল না। তিনি চোখ মুছে চলে গেলেন নিজ গন্তব্যে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রুমু। হঠাৎ গালে ঠোঁটের স্পর্শে চমকে উঠে সে। উজ্জ্বলের ভেজা চুল গলায় ঝুলানো গামছা দেখে তড়িঘড়ি উঠে বসল। কখন এলেন? অনেকক্ষণ হলো। আমাকে উঠালেন না কেন? সারা রাত যখন জাগবি এখন ঘুমিয়েই থাক। বাজে কথা ছাড়ুন। রুমু উঠে বসলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। সেটা মিষ্টি এসে মুখ ডুবায় রুমুর গলায়। ভেজা ছোঁয়ায় ছলকে উঠে মেয়েটা। রুমু সরতে চায় উজ্জ্বলকে, সরাতে চায় উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বল তার কাছে ব্যস্ত। সে ছাড়া তো দূরের কথা, বরং আরও কাছে টেনে নেয়, কোলে তুলে চুলের বাঁধন খুলে দেয়। উজ্জ্বল সব ঠিকঠাক ছিল? সবাই সন্তুষ্ট তো? আজকের দিনটাতে আপনার বন্ধুটা এলে ভালো হতো। উনি এতটা সাহায্য করলেন অথচ থাকতেই পারলেন না। হুট করে চলে আসা যায়, সে নিজেও ব্যস্ত, বুঝলে? উজ্জ্বল বলো ডার্লিং।
খেয়েছেন? এই তো খাচ্ছি। রুমু ধাক্কা দিয়ে সরিয়ে দিল উজ্জ্বলকে। কত বড় বেয়াদব ছেলে এসব বলে। উজ্জ্বল নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রুমুর পানে, অথচ রুমুর চাহনি আগুনে চললেন না। উজ্জ্বল পুনরায় এগিয়ে এলো, রুমুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিজের নিয়ন্ত্রণ হারালো। রুমু উজ্জ্বলকে আবার সরালো। হুটহাট উজ্জ্বলের এসব আক্রমণ সে নিতে পারে না, কিন্তু উজ্জ্বল কি বাধা মানে? ছেলেটা এগিয়ে এসে আবার জড়িয়ে ধরে রুমুকে তার ওষ্ঠের ছোঁয়ায় রুমু প্রতিবার হার মানে। রুমু কাতর হয়ে হেলে পড়ার আগেই উজ্জ্বল তাকে টেনে ধরে। সৈয়দ উজ্জ্বল আনিসের ওয়াইফ, এইটুকুতে কুপকাত হলে চলবে? একটু তো স্ট্রং হ। রুমু উজ্জ্বলের কথায় প্রত্যুত্তর করতে পারে না। মেয়েটা জোরে জোরে শ্বাস ছেড়ে বসে পড়ে বিছানায়। আশেপাশে চোখ বুলিয়ে সে পানি খুঁজল, কিন্তু পানি দেখা নেই। উজ্জ্বল বুঝতে পারে তার চাওয়া দ্রুত পানি এনে রুমুর হাতে ধরিয়ে দেয়। এতদিনেও তোকে স্ট্রং করতে পারলাম না, আমি ব্যর্থ। আর এতদিনেও আপনাকে কন্ট্রোলে আনতে পারিনি, আমি ব্যর্থ। তুই আমাকে কন্ট্রোলে আনবি? তোকে দেখলেই তো আমার কন্ট্রোল ব্যাগপত্র গুছিয়ে বিদায় জানাই। তুই হাসলেও ভাল লাগে, কাঁদতেও ভাল লাগে, রাগলেও ভাল লাগে। এত ভালো লাগা বোধ হয় অপরাধ। ভীষণ অপরাধ। রুমু উঠে দাঁড়ালো। উজ্জ্বল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছিস? ক্ষুধা পেয়েছে। এই তো খাওয়ালাম, তাও ক্ষুধা পাই। এটা পেট নাকি মহাসাগর? রুমু বিরক্ত হলো, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল রুমের বাইরে। রাতের খাবার টেবিলে উজ্জ্বল রুমু একাই খেলো। খাওয়ার মাঝেই উজ্জ্বল রুমুর পাতে শিং মাছ তুলে দিতে চাইলে রুমু বাধা দিলে ছিটকে ঝোল পড়ল রুমুর গায়ে। এই আপনি জানেন না আমি শিং মাছ খাই না? তোর মতো ব্যাককল মেয়ে আর কারো ঘরে আছে বলে তো মনে হয় না। এই স্বাদের মাছ তুই রিজেক্ট করিস? আজ পর্যন্ত তুই ভালো জিনিস চিনতে পারিসনি। খাবি তো ব্রয়লার, বোটকা মুরগি, দেশি জিনিস চিনবি নাকি? ঠিক বলেছেন, আমি ভালো জিনিস চিনি না। এই যে দেশে এত ছেলে থাকতে আপনার মতো ছেলেকে কেন যে বিয়ে করলাম? আফসোসের সুরে কথাটি বলল রুমু। নিজের যুক্তিতে নিজেই ধরা পড়ল উজ্জ্বল। আর কথা না বাড়িয়ে দ্রুত হাতে প্লেট নিয়ে চলে যায় হাত ধুতে। রুমু রুমে গিয়ে জামা কাপড় হাতে তুলে নেয়। উজ্জ্বল গায়ে ঝোল ফেলায় তার মেজাজটা বড্ড বিগড়ে গেছে। উজ্জ্বল যখনই রুমে প্রবেশ করলো, রুমু তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এটা কি হলো? আমাকে বের করে দিলি কেন? আমি জামা পাল্টাবো, আপনি যান। যাবো কেন? এটা যাওয়ার মতো কিছু? অবশ্যই, আপনার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। রুমু মুখের উপর সশব্দে দরজা লাগিয়ে দিল। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে বলে, নিজের স্বাধীন করা দেশে নিজেরই প্রবেশ নিষিদ্ধ ভাবা যায়? নগ্ন দেহের ভাঁজে নিজেকে আড়াল করছে রাশেদ। বাইরে ঝমঝম বৃষ্টি ঝরছে প্রলয়কারী ঝড়ে। এক্ষুনি টিনের চালটা যেন ছিদ্র হয়ে যাবে। এই বুঝি বাতাসের তাণ্ডবে উড়ে যাবে ঘরের চাল। থেকে থেকে আকাশের বাজ পরিবেশটাকে আরও দুর্বোধ্য করে তুলছে। অনৈতিক সম্পর্ক আর অনৈতিক ছোঁয়া দুটোকেই প্রশ্রয় দিচ্ছে সে। একে অপরের কামুক চাহিদা পূরণে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দের সহিত মেয়েটির চিৎকার ধ্বনি মিশে একাকার। আশেপাশে দূর দূরান্তের কেউ তো জানেই না এই ছোট্ট ঘরে কী লীলা খেলা চলছে। আদৌ জানার কথা না, এই রাতে ঝড় বৃষ্টি মাথায় করে অতি দরকার ছাড়া কে বা বের হবে। আস্তে, ব্যথা লাগে। তীব্র ব্যথায় কুঁকড়ে বলল মেয়েটি। রাশেদ মুখ তুলে তাকায়। অন্ধকারে হারিকেনের আলোয় দেখতে পায় মেয়েটির কামুক চাহনি। দাঁতে দাঁত চেপে হাসল সে। রসিকতার স্বরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কি লাগে? বুঝেন না, ব্যথা লাগে। পুনরায় হাসল রাশেদ। মেয়েটির কথা অগ্রাহ্য করে বলিষ্ঠ হাতের সাহায্যে চেপে ধরল একদলা মাংসপিণ্ড। মুহূর্তে ব্যথায় দাঁতে দাঁত চেপে চুপসে গেল মেয়েটি। কিরে সুন্দরী, চুপ কেন? ছাড়ুন তো। আজ রাতকে ছাড়া যাবে? ছাড়ার মতো রাত না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি দেখছিস না? এই রাতে বের হব না। আপনার বাবারে কি জবাব দিবেন? আগে সকাল হোক, তারপর ভাবা যাবে। রাশেদ উঠে বসল। কাজের পাশে থাকা টেবিল থেকে মদের বোতলটি নিয়ে সম্পূর্ণ মুখে পুড়ে নিল। মেয়েটি আশাহত চোখে তাকিয়ে রয় রাশেদের পানে। এই লোক মদ কবে ছাড়বে? এসব ছাইপাস গেলা কি খুব দরকার? মেয়েটির নাম ময়না। ইদানিং রাশেদ যার কাছে এলে নিজের সুখ খুঁজে পায়, মানসিক শারীরিক তৃপ্তি পায়, এই সেই মেয়ে। ময়না সাহস নিয়ে রাশেদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নেয়। কবে ছাড়বেন? আর কতবার বলবো বলেন তো? বোতলটা শেষ করতে দে। নেশা ছাড়েন রাশেদ।
তোর নেশা বড় নেশা, বুঝলি? বোঝা লাগবে না। এই নেশা আমার এক সংসার ভেঙেছে। আমি আর চাই না আপনাকে হারাতে। রাশেদ শব্দ করে হাসলো, কোমর জড়িয়ে কাছে টানলো ময়নাকে। মেয়েটার শরীর থেকে কাঁথা সরিয়ে নগ্ন করে জড়িয়ে ধরলো বুকের মাঝে। বোকা, ভয় পায় না। আমরা বিয়ে কবে করব? আগে তোর সতীনটা বিদায় করি। কবে করবেন? এত তারা কেন তোর? আমারে কি সন্দেহ করস? না না, একদম না। তাহলে সব কিছুর সুযোগ আর সময় আছে। কিন্তু আর কতদিন এভাবে? এলাকার মানুষ জানলে কি হবে ভাবতে পারছেন? ভাগ্যিস কেউ দেখে না, যদি দেখে ফেলে। তাছাড়া দাদি তাড়া দিচ্ছে। তোর দাদির বলবি, আর কয়েকদিন পরেই তোরে আমার ঘরে তুলবো। বুড়ি বাড়িতে না থাকায় বেশ ভালোই হইছে, মন মতো থাকা যাচ্ছে। দাদি বারণ করেছে আপনার সাথে আর যেন এসব মেলামেশা না করি। তোর দাদি বলছে? হুম। বুড়ির গলা কাইটটা কুত্তারে খাওয়ামু। কিরমিরিয়ে কথাটি বলল রাশেদ। ময়না ভয় পায়, কথা ঘুরাতে রাশেদকে পুনরায় কাছে টেনে নেয়। রাশেদ ভ্রমে পড়ে যায়। ময়নার শরীরে সুখ খুঁজতে ব্যস্ত সে। রাশেদের এলাকায় কিছুটা দূরেই ময়নার বাড়ি। মেয়েটার স্বামী মাত্র 4 মাস আগেই তাকে তালাক দিয়েছে। তার প্রথম স্বামীও নেশায় জুয়ায় আসক্ত। মায়ার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, সেখানে ওনার নতুন সংসার হয়েছে। ময়না এখনও দাদির সাথেই থাকে। অন্যের সংসার ভেঙে মায়া যে সংসার গড়তে স্বপ্নে জাল বুনছে, এই যে অন্যায় আবদার তা সে জানে। এই জানাতেও তার বিবেক বাঁধে না, কেননা নিজ স্বার্থ আগে। রাশেদের মতো টাকার মেশিনকে বিয়ে করলে তাকে আর দরিদ্রতার বশে থাকতে হবে না। ঝিরঝির বৃষ্টি পড়ছে কাঁচের দেওয়ালে। মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে রুমু। রেস্টুরেন্টের বাইরে ছোট্ট একটা পুল করা হয়েছে, সেখানে রাখা হয়েছে রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ। সেই স্থানে ফুটে আছে কিছু বড় বড় পদ্ম ফুল। রেস্টুরেন্টের এক কোণা করা ফোয়ারা উঁচু স্থান থেকে গড়িয়ে পড়ছে। পানি দুই ধারে বেশ কিছু গাছ এবং পাথর। কৃত্রিম এসব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রুমু। হাতে থাকা কফির কাপটা আচমকা টেনে নিল উজ্জ্বল। এই কাপটায় চুমুক বসিয়ে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি। এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো, তাই। গুড। কিছু খাবে? ভালো লাগছে না। কেন? বাড়ি যাব, এখানে এসে আটকে গেলাম। সকালে রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসে নামলো বৃষ্টি। নেমেছে তো নেমেছে, এই থামার নাম নেই। দুপুর হয়ে এসেছে, এখান থেকে খেয়েই যেও। আচ্ছা দেখি তুমি। রুমু কথা শেষ করার আগেই উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটি মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটা কি তাকে চেনে? কই, সে তো চিনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকেই তার সাথে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চিনে ফেলে। ভাইয়া, আপনি উজ্জ্বল না? জি। আপনার কণ্ঠ বেশ মধুর, আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু। আপনার রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, বর্তমানে সবার মাঝেই হাইপ তুলেছে। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহল চোখে রুমুর পানে তাকালো। আপনার ওয়াইফ না? জি, আমার ওয়াইফ রুমু। মার্শাল্লাহ, আপনাদের একসাথে দারুণ লাগে। ধন্যবাদ। মেয়েটা আরও কিছু কথা বলে নির্দিষ্ট সিটে গিয়ে বসলো। বৃষ্টি থেমেছে। রুমু দ্রুত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে, তবে রুমু বলল কাজে আছে, কাজেই থাকুক। কাজে আছে, কাজেই থাকুক। রেস্টুরেন্টের বাইরে রোডটা প্রধান সড়ক, বাস সিএনজি ছড়াছড়ি। রিক্সা 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। সে যাও একটা পেল, 20 টাকার ভাড়া চেয়ে বসলো 50 টাকা। ঝিরঝির বৃষ্টি আবার শুরু হয়েছে। বাধ্য হয়ে যখনই রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। ওই রুমু। চকিত নজর ঘোরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অত্যন্ত পরিচিতা। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতে শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুমি এখানে? তোদের বাড়িতেই যাচ্ছিলাম। কত বছর হয়ে গেল তোকে দেখি না। এখানে কোথায় এসেছিস? এদিকে আমার কে আছে? কেউ নেই। এই তো পাশের শহরে মামার বাড়ি, কাউকে না জানিয়ে এদিকে চলে এলাম। ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছি। কোথাও যাচ্ছিস নাকি?
হ্যাঁ, বাড়ি ফিরবো। আয় বাইকে বস, তোকে নামিয়ে দেব। না না না, আমি রিকশায় যাব। আরে বস তো। শুভ চট করে ধরে ফেলল রুমুর হাত এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? মোটেই না। তার আগে রুমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টান সামলাতে না পেরে রুমু ছিটকে পড়লো রাস্তার ধারে কাদা পানিতে। আকস্মিক ঘটনায় রুমু শুভ দুজনেই অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখ পানে তাকাতেই ভয় পেল। সে চিনে ফেলল উজ্জ্বল ভাইকে। স্কুল লাইফে তাকে কতবার সে শাসিয়েছে যেন রুমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রুমুকে পাগলের মতো ভালোবাসে উজ্জ্বল, সে কথা শুভ জানতো, কিন্তু এত বছর পরও এসেও উজ্জ্বলের থাবায় পড়বে কে জানত। রুমু যে পড়ে গেল উজ্জ্বলের সেদিকে হুঁশ নেই। সে তাকিয়েছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রুমুকে তুলতে নিলে তার আগেই উজ্জ্বল রুমুকে ভাঁজা কোলে তুলে নিল। উজ্জ্বল ভাই, ভালো আছেন? এখানে এসেছিস কেন? এমনি। এমনি এসেছিস, এমনি চলে যাবি। গো। বেশ ধমক দিয়েই পড়ল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি। দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল। অপরদিকে রুমু দাঁত মুখ খিচে তাকালো উজ্জ্বলের পানে। এটা আপনি কি করলেন? চুপ। এবারে ধমকটা বেশ জোরেই দিল উজ্জ্বল। রুমু কথা বলার সাহস করে না। রুমুকে নামিয়ে বাইক আনলো এবং রুমুকে বসতে নির্দেশ দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে কি, সারা ঘর জুড়ে প্রায়চারি করছে। ঠান্ডার মাঝে খালি গায়েও সে ঘামাচ্ছে। রুমু মাত্রই গোসল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়। উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন? ধরে ফেলেছে, ভুলে আমি কিছু বলার। চুপ কর, এসব আমার ভালো লাগে না, তুই জানিস না? জানি। তাহলে রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য, আমি রাখবো না। না মানে? আচমকা রুমুর হাত শক্ত করে চেপে ধরল উজ্জ্বল। দাঁতে দাঁত চেপে বলে, এসব আমার একদম পছন্দ না রুমু। আমি কিন্তু একবার খারাপ হলে আমাকে ভালো রূপে পাবি না। টনটনে ব্যথায় চোখে পানি চলে এলো। সেই সাথে উজ্জ্বলের ধমকে মনটা কেমন মরে যাচ্ছে। ঝাপসা চোখে মুহূর্তে 2-3 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে পাল্টা ধমক দিল। তখনই বাইরে থেকে ডেকে উঠলেন নার্গিস। মায়ের ডাকে হাত ছেড়ে দরজা খুলল উজ্জ্বল। নার্গিস এসেছেন রুমুর কাছে, তাই বিনা বাক্যে রুমে ঢুকতে দেখতে পেল রুমুর কান্না মাখা চাহনি। রুমু অবশ্য ইচ্ছে করেই চোখ মুছেনি। সে চায় উজ্জ্বল নার্গিসের কাছে যেন বকা খায়। কি রে রুমু, কাঁদছিস কেন? আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। নার্গিস ভ্রু কুঁচকে বলে, রুমু কাঁদছে কেন? রাস্তার পাশে কই মাছ উঠতে দেখেছে, ধরতে পারিনি বলে কাঁদছে। দেখেছো মা, কি বোকা মেয়ে, একটা মাছের জন্য কেউ কাঁদে? উজ্জ্বলের কথায় ভরকে গেল রুমু। কি হয়েছে আর কি বলছে? নার্গিসের মুখ থেকে রাগের মেঘটা কেটে গেল। তিনি হাসি মুখে বলেন, আরে ফ্রিজে তো কই মাছ আছে, কই মাছ খাবি? দাঁড়া, আমি ভেজে দিচ্ছি তোকে। নার্গিস চলে গেলেন। রুমু রেগে মেগে তাকালো উজ্জ্বলের পানে। আপনাকে বিয়ে না করে অন্তত শয়তানের সাথে প্রেম করা অনেক ভালো ছিল। আশ্চর্য, যমজ ভাই বোন প্রেম করে কেমনে? কি? বাচ্চা নাও না কেন? স্বামীরে বশ করার মূল মন্ত্র হইল বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছর পরও বুঝো নাই? পান চিবুতে চিবুতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপচারিতাও করেছেন। ইদানিং এ বাড়িতে যে ঝামেলা লেগেই আছে, এইসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘোমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বলেন, বিয়ের এত বছর হলো বাচ্চা নিলি না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসারে মন ভরে? বিয়ের 1 বছরে তো বাচ্চা নিয়ে নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বলল বাচ্চার নাম যেন 2 বছরেও না তুলি। 2 বছর করে যে আরো কত বছর পার করলা, সেটা কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি আম্মা? তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না, আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার, তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই আমাদের যুগে দোহাই দিবা না। এখন তো স্বামী হাত থেকে ছুটছে, কি করবা করো।
রাবেয়া প্রস্থান করলেন। এমনভাবে কথাগুলো বললেন যেন সব দোষ আনিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না, বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচেই গেছে। এই অসভ্য বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটা। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কি করেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান, এলাকার সম্মানীয় ব্যক্তি, অথচ তার ঘরেই চলছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটালে পাঠিয়েছিল সেদিন এলাকার লোক নানান কথা চলেছে, নানান সমালোচনা হয়েছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক, নিজের মেয়ে জামাইকে এতবেলা আদর আপ্যায়নে খাওয়াতে পারেনি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমাতে পারে না। ব্যবসায়ও যাও হাত লাগছিল, ইদানিং তাও ছেড়ে দিয়েছে। অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কতকাল কোলাঙ্গাটার এসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আস্কারায় ছেলেটা ছোট থেকে অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো, সেই ছেলে এখন মায়ের কথা এক কানে ঢুকায় তো আর এক কান দিয়ে বের করে। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে হানিকা, তার পাশেই শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক দিয়ে বিশাল দূরত্ব তারা। কাঁদতে কাঁদতে আনিকা চোখের পানি ফুরিয়ে এসেছে। যে ছেলেটাকে ভালোবেসে গৃহত্যাগ করেছে, সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবার সাজবে জীবনটা, কিন্তু কোথা থেকে কি যে শুরু করবে? ওই শোন। রাশেদ আচমকা হ্যাঁচকা টেনে কাছে আনলো আনিকাকে। মেয়েটা ভয় পায়। শারীরিক মেলামেশা ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে তাকে মারতে এসেছে। ছাড়েন আমারে। এত দেমাক কিসের? ছাড়েন, আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগে। নতুন নাগর জুটছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল। তোর ননদের ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এমনিতেই টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইবো? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ ইনকাম করতেছে, তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইবো? ভুল ভাবলেন। আচমকা আনিকা চুল টেনে ধরল রাশি। টনটনে ব্যথায় দাঁত মুখ খিঁচে রইল মেয়েটা। তোরে তালাক দিব বেশি গ্যাঞ্জাম করলে। আজ রাতেই দিব। দেন, তালাক দেন। ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না, দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশেদ যেন আরও রেগে যায়। টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। খা, নাগর পাইছিস। নাগর পেয়ে তোর গলার আওয়াজ এত ধারালো হলো। চুল ছাড়েন, অনেক সহ্য করছি, আর না। কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তাদের কুৎসিত হাসিতে গায়ে কাঁটা তুলল আনিকার। মেয়েটার এবার ভয় পেল। এই ভয়ার তো চাহনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। পুলিশ তোর নতুন নাগর নাকি? সে শক্ত কথাটি বলেই আনিকাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আনিকা উঠে বসার আগেই মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেলল তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিন ব্যথায় দ্রুত মাথায় হাত রাখলো আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালি ছুটতে থাকে। আনিকাও সহ্য করতে পারে না। ছোট টেবিলে থাকা কাঁচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। আনিকা এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি। রাশেদ তার মাথা না ফাটলেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। তার বন্ধু দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রুমও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতি থেমে যায় হানিকার সহিত কথা বলে।
রাশেদ যে দিনকে দিন তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারাদিন কাজ শেষে ক্লান্ত দেহ টেনে বিছানায় শুল উজ্জ্বল। রুমু এসে বসলো তার পাশে। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মায়ের খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলে হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকায় এসে তো পৌঁছে গেছে, কালকে এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রুমু তার চোরা চাহনি ঠিকই ধরে ফেলে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।